প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৪৭ প্রথম অংশ। শাহেদ খান এক জীবন গণ্যমান্য ডাক্তার ছিলেন। জীবন ছিল তার সহজ। যেই টাকা আয় হতো তা চলে যেত পরিবারের ভরণ পোষণে। পরিবারের সবার বড় হওয়ায় তার ঘাড়ে ছিল অনেক দায়িত্ব। একদিনে এই পাওয়া নয় তার। অনেক খেটে ভদ্রলোক এসেছেন এলিট পর্যায়ের মানুষের মধ্যে। যখন তিনি সদ্য ইন্টার্নশিপে, তখন কথা পাকাপাকি হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের সাথে। বিয়ের পর কাটে নির্ভেজাল ২ বছর। হঠাৎ করেই শাহেদ খানের মাথায় ভূত চাপে সিলেট আসবেন বেড়াতে। সেই আশায় এসে আর ফিরে গেলেন না নিজ দেশের বাড়িতে। খুঁটি গাড়লেন সিলেটের মাটিতে, বসতি গড়ে তুললেন নিজের। ততদিনে ছোট ভাইরা ও পড়াশোনা করে তার দায়িত্বের বাহিরে চলে গিয়েছে, তাই কোনো সমস্যা হলো না। সিলেটে থাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না শাহেদ খানের। একই সাথে বন্ধুত্ব করলেন। বন্ধুত্বের বিস্তৃতি এতটাই ছিল যে সৈয়দ হেলাল আহমেদ যখন বিদেশ পাড়ি জমালেন, তিনিও উদ্গ্রীব হলেন পাড়ি জমাতে। তখনও অবিবাহিত ছিলেন সৈয়দ হেলাল আহমদ। সাল কতই হবে, ১৯৯০-এর আশপাশ। বন্ধু ফিরে আসলেন ৫ বছর পর। অনেক পাত্রী দেখা হলো তার জন্য। কোনো না কোনো কারণ দেখিয়ে তিনি না করে দিতেন পাত্রীকে। লিপি বেগমকে যেদিন দেখতে যাবেন, মেহেরুন্নেছা ঠেলিয়ে ধাক্কিয়ে সকালে পাঠাতে পারলেন না মেয়ে দেখতে। সন্ধ্যার আগ মুহূর্তে গেল পাত্রীর বাড়িতে নাসির সাহেব ও হেলাল সাহেব দুজন মিলে। তখন আবার বিদ্যুৎ ছিল না। অন্ধকারে শ্যামলা লিপি বেগমকে দেখে মনে করলো তারা। নাসির সাহেবকে যখন শুধালেন, ভালো লেগেছে? নাসির সাহেবের উত্তর ছিল, আপনি সংসার করবেন, আপনার পছন্দ হলেই হবে। এরপর দারুণ আয়োজনে হেলাল আহমেদ আর লিপি খানের বিয়ে হলো। মাত্র ১১ মাসের মাথায় স্ত্রীকে নিজের কাছে নিয়ে গেলেন তিনি। সেটা দেখে আরও বেশি উদ্গ্রীব হলো শাহেদ খান। নিজের মনোবাসনা বন্ধুর সামনে তুলে ধরতে হেলাল সাহেব বললেন, চেষ্টা কর, আমি পাশে আছি। ভবিষ্যৎ বাচ্চাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য দৃঢ় মনোবল তৈরি করে কাজে লেগে গেলেন। দীর্ঘ ২ বছরের ক্লান্তি পরিশ্রমের পর এক খরপড়া জুলাইয়ে তারা তাদের গন্তব্যে পা বাড়ালো। তখনও সন্তানের মুখ দেখেননি স্বামী স্ত্রী। ততদিনে বিদেশে থাকা হেলাল সাহেব ও লিপি বেগমের কোল জুড়ে ফুটফুটে এক শিশুর জন্ম। নাম রাখা হয়েছে সৈয়দ জাইন হেলাল। আরও ২ বছর সন্তানহীন কাটার পর ১৯৯৯ সালে ১৩ই মার্চ এক ছেলে শিশুর জন্ম হলো। সদ্য নবজাতকের নাম নির্ধারণ করা হলো মাহাদি এহসান খান। মাহাদির জন্মের ঠিক ৬ মাস পর জন্ম হলো হেলালের ঘরে এক পুত্রের। দিনটি ছিল ১ সেপ্টেম্বর। কোল করে মাহাদিকে নিয়ে দেখতে গিয়েছিল ছেলেটাকে। ফুটফুটে জন্ম নেওয়া সেই সদ্য শিশুটির নাম রাখা হলো সৈয়দ আরশ হেলাল। ধীরে ধীরে ছেলেগুলো বড় হতে লাগলো। এখন বয়স তাদের কত? ২৫ হয়ে ২৬-এ পা রেখেছে। ২ দিন পরে বিয়ে দেবেন ছেলের। তারপর নাতি নাতনির মুখ দেখবেন। এই পর্যায়ে নিজের চিন্তার ইতি টেনে দিলেন শাহেদ খান। ছেলে তো বিয়ে করতে চায় না, নাতি নাতনি আসবে কিভাবে? শাহেদ খানের মতামত, যত তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হবে, তত তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবেন তিনি। তারাও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অতঃপর তাদের বিয়ে হয়ে তাদেরও সন্তান সন্তাদি দেখবেন। তাদেরও বিয়ে দেখে নেবেন মরার বয়সে। আর বিয়ে করতে না চাইলে ব্ল্যাকমেল করবেন ইমোশনালি। আর বাঁচব কতদিন বলে। কিন্তু সেই ইচ্ছে এক বালতি জল ঢেলে বসে আছে মাহাদি। হয়তো এই ছেলের এমন দেরি করে বিয়ের জন্য উনি ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবেন না। এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলেন ভদ্রলোক। গালে হাত রেখে খাবার টেবিলে চিন্তায় এতটাই ডুবে গেল, ভুলে গেলেন তিনি মাহাদির দিকে তাকিয়ে আছেন নিষ্পলক। মাহাদিকে বিভ্রান্ত মুখে তাকিয়ে থাকতে দেখে বারবার হাতে ধাক্কা দিল অনিকা। অমনোযোগী থাকায় মেয়ের ধাক্কায় তড়িৎ নড়েচড়ে উঠলেন শহীদ খান। যখন টের পেলেন ছেলের দিকে এতক্ষণ হাঁ করে তাকিয়েছিলেন, তখন দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, বিব্রত করার জন্য দুঃখিত। মাহাদি ফ্রক দিয়ে আপেলের টুকরো মুখে ঢোকাতেই আবারও নিজের উপর বাবার পলকহীন দৃষ্টি পেতে তড়াক করে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো। ভুরু উঁচিয়ে শুধালো, কি? শাহেদ খান কি একটা ভেবে হু হু করে হেসে উঠলেন, বললেন,
তোমার মধ্যে আমি হেলালের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মাহাদি ভুরু উঁচিয়ে জানতে চাইল, কি প্রতিচ্ছবি দেখছেন? তিনি সেটার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে কবে তুমি? বয়স তো অনেক হয়েছে। মাহাদি চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো, উত্তর দিল না। যখনই বিয়ের কথা তোলা হয় সে নিশ্চুপ হয়ে যায় এভাবেই। অনিকা ভাইয়ের নিশ্চুপতার রেশ টেনে ধরে হাসল, বলল, ও ওই মেয়েকে পছন্দ করে মনে হয়। শাহেদ খান কপালে ভাঁজ ফেললেন। প্রশ্নাতীত স্বর ওনার, কোন মেয়ে? ওই তো সৈয়দ বাড়ির গুলুমুলু রসমালাইয়ের মতো দেখতে মেয়েটা। মাহাদি তরাক করে বোনের দিকে তাকালো, দরাজ গলায় শাসালো, অনিকা ফালতু বকবে না। শাহেদ খান ছেলেকে ধমকে বলে ওঠেন, তুমি চুপ করো, বলো মা কি বলছিলে? অনিকা গদগদ করে বলে উঠল, দেখেছো বাবা, আমি বলার পূর্বেই ও বুঝে ফেলেছে। তার মানে কি, ও ওকে পছন্দ করে। আমি বলি কি, তুমি ওই সুন্দর দেখতে মেয়েটাকে মাহাদির বউ করে নিয়ে আসো। সবার ভেতরে নম্র ওই মেয়েটা, খুব ভদ্র। অনিকার কথা শেষ হতে নাক ফুলিয়ে শ্বাস ফেলে সে। রগরগে কণ্ঠে একটা কথা বলতে গিয়ে মুখের ভেতর দলা পাকানো কথা ফসকে বের হয়ে আসলো, নাক দিয়ে বাচ্চাদের মতো সর্দি পড়া মেয়েটাকে আমি বিয়ে করব না। সারা বছর সর্দি লেগেই থাকে ওর। তাছাড়া বয়স 20-এর গোড়ায়, কিন্তু এখনো ভাইয়েদের কোলে চড়ে ঘুরে বেড়ায়। উপর থেকে নিচে পুরোটাই ন্যাকামিতে ভরপুর। কথা শেষ হতে ভিক্টর ভয়েস রেকর্ডার অন করলো। মাহাদের কানে নিজের বলা কথাগুলো যেতেই চোখ রাঙিয়ে দিল ভিক্টরকে। শক্ত কণ্ঠে আদেশ দিল, ডিলেট দাও ভিক্টর, এ কেমন অভদ্রতা। অনিকা নিষেধাজ্ঞা জারি করলো, বলল, ভয়েসটা আমাকে পাঠাও। মাহাদি মোবাইল ছিনিয়ে নেওয়ার আগে ভয়েসটা পাঠিয়ে দিল ভিক্টর অনিকার নাম্বারে। অনিকা ভাইয়ের পানে চেয়ে ঠোঁট উঁচিয়ে শ্লেষ করে হাসল, বলল, ওই বাড়ির সুফির কাছে এই রেকর্ডার পাঠাবো, আর ও ভাইরাস হয়ে ব্রেকিং নিউজের মতো পুরো পরিবারে খবর ছড়িয়ে দেবে। সুন্দর হবে না ব্যাপারটা? মাহাদি রাগে চেঁচিয়ে উঠল। শাহেদ খান রাগ করলেন, উনি কিছু বলতে পারবেন না, যার মানে। রুমি খানের পানে তাকিয়ে দেখলো মা মিটিমিটি হাসছে। অসহায় চোখে তাকিয়ে বলল, আম্মু। রুমি খান বললেন, যখন বলে ফেলেছ তখন তার মোকাবেলা করার সাহস রাখো। অনিকা পাঠিয়ে দাও মাহাদের রেকর্ডটা। কথা শেষে রুমি খান শব্দ করে হেসে ফেলেন, সাথে শাহেদ খানও। সারাদিন এক জায়গায় খুঁটির মতো দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে থাকা ভিক্টরের ঠোঁটেও হাসি দেখা গেল একটু। মাহাদি হতাশ চোখ মুখ দেখলো পরিবারের সবার মুখ। কারোর গতিবিধি দেখে মনে হলো না ডিলিট দেওয়ার ধান্দায় আছে রেকর্ডটুকু। নুসরাত গাছের নিচে দাঁড়িয়ে দেখছে সূক্ষ্ম চোখে গাছটা। পাশে দাঁড়িয়ে আছে আহান। বোনের মনোভাব সে ধরতে পারছে না, তাই অনবরত জিজ্ঞেস করছে, এখানে তারা কেন এসেছে? নুসরাত চোখ গাছের দিকে স্থির রেখে জিজ্ঞেস করল, নিউটন সূত্র আবিষ্কার করছে কিভাবে? আহানের সরল উত্তর, গাছের নিচে বসে। আমিও সূত্র আবিষ্কার করতে এসেছি এখানে। আহানের বুড়ো কুঁচকে গেল। নুসরাত আবার বলল, বাদুরের মতো ঝুলে নিউটনের মতো আবিষ্কার করব? বাদুর চোখ দিয়ে না দেখে কিভাবে নিজের পথ চেনে? আহানের ভুরু জোড়ায় ভাঁজ ছিল, আর একটু পড়ল, নিউটন তো বাদুরের সূত্র আবিষ্কার করেনি। আপু তো ভুলভাল বকে যাচ্ছে। তাই শুধরে দিতে ভাষণ দিতে দিতে বলে উঠল, ইতালিয়ান বিজ্ঞানী লাজারো স্পালানজানি 1793 সালে প্রথম প্রমাণ করেন বাদুর চোখ ছাড়াও শুনে পথ চেনে। কিন্তু এখানে তুমি নিউটন পেলে কিভাবে? নিউটন তো এটা বের করেনি। নুসরাত চোখ রাঙিয়ে তাকালো, খিটমিট করে ওঠে জানতে চাই, তুই বেশি জানিস না আমি বেশি জানি? পিঠে মার পড়বে তাই মিনমিনিয়ে বলল, তুমি। তাহলে কে সঠিক? বুড়ো উঁচিয়ে তাকিয়ে রইল সে। আহান মৃদু স্বরে বলল, আপু তুমি। নুসরাত কোমরে হাত দিয়ে দাঁড়ালো আরাম করে। গাছে কিভাবে উঠবে তা বুঝতে চেষ্টা করলো। আহানের একটু আগের বলা শব্দগুচ্ছ তার মন পুতো হয়েছে, তাই ধরে উড়াধুরা কয়েকটা পিটানি দেয়নি। একটা ভুলভাল বকতো পিচ্চিটা, আর সে ধরেই পিঠে কয়েকটা বসাতো। গাছের দিকে দৃষ্টি নিবিষ্ট করে বলল, আমি গাছে উঠে বাদুরের মতো 2 পা দিয়ে ডাল চেপে ধরে উল্টো ঝুলে থাকবো, আর পড়ার সম্ভাবনা থাকলে তুই দৌড়ে এসে আমায় ধরে ফেলবি, বুঝেছিস?
মাথা নাড়ালো। নুসরাত গাছ 2 হাতের ডালে পা রেখে উঠতে উঠতে এমন চেঁচালো, আহান রে, পড়ে যাচ্ছি, বাঁচা বোনকে। আহান দৌড়ে এগিয়ে যেতে নুসরাত হেসে উঠল, বলল, মজা করছিলাম, দেখলাম কতটুকু ভালোবাসিস আমায়। পরপর আবার বলল, এক কাজ কর, আমার একটা ভিডিও বানা গাছে ওঠার, পরে আমাদের টিকটক আইডিতে পোস্ট করে লিখিস, বোনের অজান্তে তৈরিকৃত ভিডিও। আহান মাথা দুলিয়ে হ্যাঁ বলার পূর্বে খানবাড়ির সম্মুখ হতে আরস হেরে গলায় চেঁচানোর স্বর ভেসে এলো, হচ্ছে কি এখানে? নুসরাত বিশেষ পাত্তা দিল না আরসকে। গাছের মগডালে ওঠার চেষ্টা রপ্ত থেকে বলল, কিছুই হচ্ছে না আরস ভাই। আরস গাছের মধ্যে চোখ রেখে আগায়, কণ্ঠে গম্ভীরতা এটা শুধায়, তাহলে তুই গাছের মধ্যে কি করছিস? নুসরাত হে হে করে হাসলো, বলল, আসলে আরস ভাই, কয়েকদিন যাবৎ আমার নতুন কিছু ট্রাই করার ইচ্ছা ছিল। নুসরাতের পুরো কথা শেষ হওয়ার আগে আরস বলে উঠল, তাই বলে গাছের মগডাল থেকে লাফ মেরে তুই নতুন কিছু ট্রাই করবি? নিচে নেমে আয় বেয়াদব, পরে হাত ভাঙবে। নিচে নেমে আসবি তুই? আরসের কথা শেষ হতে গাছ ধরে ঝুলে থাকা নুসরাতের বিরক্ত স্বর ভেসে আসলো, আগে শোনেন ভাই আমি কি বলি, পরে না হয় বলবেন উপরে থাকবো না নিচে নামবো, নাকি আপনার কোলে উঠবো। আরস কপালের ভাঁজ ফেলে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালো। নিস্পৃহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করছিলি বল। নুসরাত গদগদ ভঙ্গিতে হেসে উঠল, ঠোঁটে মারাত্মক হাসি তার, হাসির তোরে কথা অস্পষ্ট ভেসে আসে। আরস ভাই, আমার না কয়েকদিন যাবৎ গাছের মগডালে বাদরের মতো ঝোলার শখ জেগেছে। নুসরাতের কথা কানে যেতে না যেতেই ভুরু উঁচিয়ে আসলো আরসের। বুঝতে চাইল মাথা গিয়েছে নাকি ঠিক জায়গায় আছে। মেইলি মুখের হাস্যরস্য প্রতিক্রিয়া দেখে ঠাহর হলো, মজা করছে না, আসলেই পাগলটা বাদরের মতো ঝুলতে পড়েছে। আরস নাক ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, তুই তো নিজে আস্ত একটা বাদুর, বাদুরের আবার বাদুরের স্টাইলে গাছে ঝোলার শখ হওয়ার মানে কি আমি খুঁজে পাচ্ছি না। কথা শেষে নুসরাতের গতিবিধি দেখল, নিচে নামার আকাঙ্ক্ষা ইচ্ছে কোনোটাই নেই, তাই সে তর্জনী আঙুল উঁচিয়ে কেন্দ্রবিন্দু করল হাতের মধ্যে মেয়েটাকে, হাতের ইশারায় চুপচাপ নেমে আসতে বলল। অতঃপর গম্ভীর গলায় বলল, চুপচাপ কোনো বাকবিতণ্ডা ছাড়া নিচে নেমে আয়, না হলে একটাও ঝাঁটার বাড়ি মাটিতে পড়বে না। নেমে আয় বেয়াদব, নেমে আয় বলছি। এসব ফালতু জিনিস তোর মাথায় আসে কিভাবে? নুসরাত কোনো কথা কানেই তুলল না, জেদ ধরে গাছে উঠতে লাগলো। তা অবলোকন করে আরস লম্বা দেখে একটা বাঁশ নিল। নুসরাতের দিকে সেটা নিয়ে অগ্রসর হতেই রাগী স্বরে চেঁচালো, নেমে আয় বলছি, আয়। নুসরাত ঝটপট উপরে উঠতে উঠতে বলল, আপনি আসলে একটা ভেড়া আরস ভাই। প্রতি উত্তরে নুসরাতের পায়ের মধ্যে ঠাস ঠাস করে দুটো বাড়ি বসালো আরস, হিসিয়ে আওড়ালো, আর তুই একটা গাধা।